আজ স্টুডিও নয়, পিনাক্কি বলছে দিল্লির রাজপথ থেকে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভয় পেয়েছেন জানেন, আর তাই ভয়ের চোটেই তিনি বাংলা ছেড়ে দিল্লি চলে এসেছেন। এরকমটা আগে কখনো দেখেছেন? 2011 সালে তিনি লড়াই করেছেন, 2016, 2021, কিন্তু এবার ভয়টা কতটা যে নিজের রাজ্য ছেড়ে দিল্লিতে এতটা সময়। আর যখন মুখ্যমন্ত্রী এসেছেন, আমিও এসেছি, একসঙ্গে নয়, পিছু পিছু বলতে পারেন। আমি তার কোনো কর্মসূচিতে যাইনি, কিন্তু নজর রেখেছি পুরোটা কোথায় কি করছেন এবং কেন করছেন। কথা বলেছি সকলের সাথে, সুপ্রিম কোর্টের সামনেও ছিলাম, কিন্তু আমি চলে এসেছি আমাদের দিল্লির নতুন তৈরি হওয়া কর্তব্য পথে। আমার পিছনে ইন্ডিয়া গেট, তার সামনে দাঁড়িয়ে আজকে আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এইভাবে দিল্লিতে এসে তিনি, সবাই বলছেন নাটক করছেন, আমি আপনাদের বলছি দিল্লি এসে খিল্লি হলেন মমতা। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় যারা তাকে কাছ থেকে জানেন তারা জানেন তিনি একটু বেলা করে ঘুম থেকে ওঠেন, কিন্তু তিনি এতটা ভয় পেয়েছেন সাত সকালে সাদা শাড়ি কালো ওড়না নিয়ে সুপ্রিম কোর্টের সামনে। সেদিনকে দেখা গেল উনি দেখাচ্ছেন আমি সকালের বাসি শাড়ি পরেই চলে এসেছি, কিন্তু তার সঙ্গে যে বক্সটা ছিল, বক্সটা কোথায় ছিল? বক্সটা মাথায় দিয়ে কি ভাইপো বাবু ঘুমোচ্ছিলেন, তিনি তুলে নিয়ে চলে এসেছেন? এই সবটা আমি বলবো দিল্লি থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, ইত্যাদি করছেন, কেন করছেন সেটাই আমি আপনাদের আজকে এখন বুঝিয়ে বলবো। আপনারা একবার খেয়াল করে দেখবেন, দিদিমণি যতগুলো প্রেস কনফারেন্স করছেন, দিদিমণি মানে পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে ভাইপো বাবু থাকছেন, কিন্তু না আমি বারবার লক্ষ্য করছি তার মুখটা খুব কালো হয়ে আছে, যেন ভয়টা পিসির থেকেও ভাইপো বাবুর বেশি। পিসি ভয় পেলে দৌড়দৌড়ি করেন, এটা আমরা জানি। ভাইপো বাবু চুপ করে গেছেন, মুখ কালো করে বসে আছেন, কোনো কথা নেই। এখনো পর্যন্ত ইডির তল্লাশিতে পিসিমণি কেন বাধা দিতে গেছিলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ ডাকাতির, সেটা কি হলো, কেন করেছেন, ঠিক না ভুল, ভাইপো কিন্তু কিছু বলছেন না। কেন বলছেন না, এর পেছনেও না অনেক কারণ আছে। আপনাদের আমি একটা অন্য জিনিস বলি। বলা হয়েছে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, মানে মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যেহেতু ওটা সাংবিধানিক পোস্ট, তাকে সরাতে গেলে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয়। তো সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনবার কথা ঠিক করেছে তৃণমূল। কি করে আনবে? 100 জন সাংসদের সই দরকার হয়, নিজের দলের সবাই করবেন তো। আচ্ছা, তারা সবাই করলেন, বাকি 60টির বেশি দরকার। কংগ্রেসের সাথে তার তো এখন মনিমনা ভালো নয়, কারণ কংগ্রেস চাইছে বাংলার ভোটে তৃণমূল কিছু ভালো আসন তাদের ছাড়ুক। তৃণমূলের আবার ভালো আসন কি? মুখ্যমন্ত্রীর নিজের আসন, সেখানে মৃত এবং নিখোঁজ ভোটারের সংখ্যাটাই কিন্তু 40,000-এর বেশি। এদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তা বলা যাবে না। এসআইআর প্রক্রিয়ার প্রথমে যাদের নাম বাদ গেছে তারা নয় মৃত, অথবা তাদের খুঁজেই পাওয়া যায়নি, কিংবা তারা অন্য রাজ্যে চলে গেছেন। এই সব যারা রয়েছেন তাতেই এই অবস্থা। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক, তিনি কি কি দাবি করেছেন আমি সেটাও আপনাদের বলি, আপনারা শুনুন এবং আপনারা ভাবুন এই দাবিগুলোকে কি আদৌ সমর্থন করা যায়। মুখ্যমন্ত্রী যখন সুপ্রিম কোর্টের ওই পিছনের বেঞ্চে আইনজীবীদের সাথে বসে তিনি নাকি নিজেই সওয়াল করবেন ইত্যাদি যখন ভাবছেন, তখনই গিরিরাজ সিংহ তিনি একটা কথা বলেছেন, এটা আমি বলছি না, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিবার ভোটের সময় কিছু না কিছু নাটক করেন। তার শব্দটা ঠিক নাটক, কস্টিউম, যেটা আমি বলছিলাম, যেটা কালো পোশাক সকলকে পরিয়েছেন, সাজিয়েছেন, নাটকে যেমন হয়, সেটা পরে উনি যে এসেছেন সেটা নিয়ে বলেছেন যে 21-এর ভোটে নন্দীগ্রামে আদৌ কি ওনার পা ভেঙেছিল। গিরিরাজ সিংহের দাবি ওই পা ভাঙাটা তার একদম দেখানো ছিল, সেটা নিয়ে পুরো ঘুরেছেন, এবং ভোটের ফল বেরোনোর পরে আমরা সেটা সবাই দেখেছি, তার পা সেরে যায়। আমরা সেরে যায় বলছি, কিন্তু গিরিরাজ সিংহ যেটা বলতে চেয়েছেন সেটা কিন্তু আসলে তিনি বলতে চেয়েছেন পুরোটা নাটক ছিল। ঠিক তেমন আমি দিল্লির বিভিন্ন দলের নেতা মন্ত্রীর সাথে আমার এই 3 দিনের সফরে কথা হয়েছে। আমি সাধারণ মানুষ, আমি এখানে যারা বাঙালি আছে তাদের কাছেও গিয়েছিলাম, অন্য মানুষ, তারা সবাই না অবাক হয়ে যাচ্ছেন এটা ভেবে যে কোনো একজন মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে আসেন তখন তিনি কি করেন। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গেও কমপক্ষে দেখা করতে পারতেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তা নয়,
তিনি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এবং এমন এমন কাজ করছেন যার ছবি ভালো হয়। দেখবেন চুপি সারে চিঠি লিখলেও মুখ্যমন্ত্রী সেই চিঠি প্রকাশ্যে এনে দেন ছবি তোলার জন্য। ঠিক তেমন ভাবে দিল্লিতে উনি যা যা করলেন সবের ছবি হয়। তিনি ভিতরে গিয়ে গণেশ কুমারের সঙ্গে কি কথা বললেন সেটা বললেন না, বাইরে এসে বললেন আমরা বয়কট করেছি, অথচ শোনা যাচ্ছে ওখানে ফুল বৃষ্টি সবই ছিল। ঠিক এক কাজটা ভাইপো বাবু করেছিলেন। ভাইপো বাবু ভেতরে আলোচনা করে বাইরে এসেই প্রেস কনফারেন্স, এবং তার প্রস্তুতি ছিল আগে থাকতে। কাল যেমন বক্স দেখা গেল, তেমনি সেখানেও বক্স ছিল। সে বক্স হাতে করে তিনি বলতে শুরু করেছিলেন যে ভেতরে আঙুল চেয়ে কথা বলে চলো, আঙুল নামান, আমি নির্বাচিত, আপনি মনোনীত। তারপর দেখা গেছে এসব যে আদৌ হয়নি। এবং তখন ভাইপো বাবু ঘোষণা করেছিলেন পিসিমণি যাবেন নির্বাচন কমিশনে, এবং তখন বন্ধুরা আমি প্রতিবেদন করে বলেছিলাম পিসিমণি ধর্নায় বসে যেতে পারেন, কিন্তু ধর্নায় বসলেন না। ধর্নায় না বসে তার চেয়েও বড় নাটক দফায় দফায় তিনি মঞ্চস্থ করলেন, এবং এগুলোকে দেখে না লোকে হাসছে। বিশ্বাস করুন, বাঙালি অনেকে বলছেন, সব সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে এই প্রথম সুপ্রিম কোর্টে এই করেছে এই করেছে, কোনো মুখ্যমন্ত্রী করেননি। ঠিক, সবাই বলছে কোনো মুখ্যমন্ত্রী এটা করেননি। এত জায়গায় এসআইআর হচ্ছে। উনি কি দাবি জানিয়েছেন? উনি দাবি জানিয়েছেন যে 2024-এর লোকসভা ভোট যে তালিকা ধরে হয়েছে সেটাই হোক। তার মানে উনি কি চাইছেন? যারা মারা গিয়েছেন, যারা হারিয়ে গেছেন, যারা অন্য দেশে চলে গেছেন, অন্য রাজ্যে চলে গেছেন, কিংবা নিখোঁজ হয়ে গেছেন, তাদেরকেও নাকি তিনি ভোটার তালিকায় চাইছেন। আচ্ছা, তারা কি করে ভোট দিতে আসবেন বলুন তো? অথচ তিনি সেটা চাইছেন কারণ তিনি পরীক্ষিত সত্য সেই ভোটারদের নিয়েই তিনি ভোটে জিতেছিলেন। এই যে প্রায় 1,20,00,000 মতো ভোটারের নাম বাদ যাবে বলে মনে করা হচ্ছে। কারো কারো 100 সন্তান, কারো 200 সন্তান, 50, 40, বাবা মায়ের থেকে মাত্র 15 বছরের ছোট, ঠাকুমা দাদুর থেকে মাত্র 40 বছরের ছোট, এরকম যে নানা অসঙ্গতি পাওয়া যাচ্ছে। তাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী ভোট চাইছেন। কেন চাইছেন? তার কারণ এটা পরীক্ষিত সত্য। গত বিধানসভা ভোট, তারপরে লোকসভা ভোট, তার আগে পঞ্চায়েত ভোট, সবকিছুতে এই যে বিপুল সংখ্যক মৃত মানুষ, অবৈধ মানুষ, ভুয়ো মানুষ, বাংলাদেশি, তাদেরকে নিয়ে তিনি বিপুল ভোটে জিতেছেন। ভাইপো বাবু যখন 7 লাখ ভোটে জিতলেন, আমার মনে আছে সিপিএম আমলে কেউ বেশি ভোটে জিতলে মুখ্যমন্ত্রী অনেক প্রতিবাদ করতেন। এক্ষেত্রে প্রতিবাদ করেননি কেন? 7 লাখ ভোটে জেতা যায়, কিভাবে জিতেছেন? দক্ষিণ 24 পরগনার এসআইআর এর যে অবস্থা, তাতে কিন্তু কোনোভাবেই আর 7 লাখের স্বপ্ন দেখা যাবে না। সেখান থেকেও 31-এ 31 ভাইপো বাবুর ডাক আদৌ পূর্ণ হবে কিনা সেটাই সন্দেহের। পিসিমণি বলেছিলেন এসআইআর হতে দেবেন না। ভাইপো বাবু বলেছিলেন একজনের নাম বাদ গেলে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। কিন্তু এসআইআর হলো প্রায় শেষ দিক। তখন এসে সুপ্রিম কোর্টে মামলা করে যে দাবিগুলো করা হচ্ছে, তাতে বলা হচ্ছে মাইক্রো অবজারভার নিয়োগ করা চলবে না। মানে রাজ্য সরকারের এই ইয়ারোরা তারা যা খুশি করবেন, কেউ নজর দিতে পারবেন না। ভাবুন আবার কিভাবে উনি বলতে চাইছেন। আবার বসবাসের প্রমাণপত্র এবং আধার, যে আধার সবচেয়ে বেশি জাল হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এটা আমি বলছি, লোকসভার রেকর্ড আছে। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেছেন এটা। তারপরে রেকর্ডেড যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে যারা আধার করেছেন, তারাই দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়েছেন, তারা বাংলাদেশি। সেই আধারকে তিনি প্রমাণ চাইছেন। তার মানেটা কি? উনি চাইছেন এসআইআরটা ভেস্তে যাক, আরো লম্বা হোক, ভোটটা পিছিয়ে যাক, যত পিছবে তত ভালো, তত ভালো। যদি না হয় তাও ভালো, রাষ্ট্রপতি সাথরা উগো আমার সরকারটা ভেঙে দিল বলে কান্নাকাটি। কিন্তু এর চেয়েও বড় আসল যেটা তিনি করতে চাইছেন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, আমার গর্বের মুখ্যমন্ত্রী, আপনাদের সকলের কাছে যিনি সততার ভাবমূর্তি নিয়ে আসেন, তিনি বুঝতে পেরেছেন হার নিশ্চিত। আরে হেরে গেলে কি বলবেন? একটা অজুহাত চাইতো, অজুহাতটা তৈরি করতেই উনি দিল্লি এলেন। একের পর এক কাজ করে তিনি কিছু ছবি তৈরি করলেন। এখানে কালো পোশাক পরে আছি, এখানে একে নিয়ে আসি, এখানে আমি ঘরের সকালে ঘুম থেকে উঠে যে বাড়ির শাড়ি, সেই শাড়ি পরে দাঁড়িয়ে আছি, সুপ্রিম কোর্টে ঢুকছি, লিফটে উঠছি, পেছনের সিটে বসে আছি। সব ছবিগুলোকে তিনি ব্যবহার করতে চাইছেন। তখন বলবেন আমরা জিততাম, এসআইআর করে ওরা জিততে দিল না। ইভিএম নিয়ে বলে না বিরোধীরা, এবার বলা হবে এসআইআর করেই আমাকে হারিয়ে দেওয়া হলো, এআই নাকি হারিয়ে দিল। এসব তিনি যে বলবেন, তার জন্যই
দিল্লি থেকে এই বিশেষ প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন।